আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে আমাদের এই বাংলা ক্লাসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলা ব্যাকরণের যে টপিকস দুইটা থাকে, গুরুত্বপূর্ণ টপিকস। একটা টপিকস হচ্ছে বচন আর একটা টপিকস হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ এবং বচন থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে এবং আমরা এই জায়গাটাতে অনেক সময় স্কিপ করি এবং অনেক সময় অবহেলার কারণে এই টপিক্সটা থেকে প্রশ্ন আসলে আমরা কিন্তু উত্তর করতে পারি না। চলেন আজকে আমি দেখাবো কিভাবে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো মনে রাখা যায় এবং খুব চমৎকার টেকনিকে। তো আমরা প্রথমে আলোচনা করব বচন নিয়ে। বচন কি? বচন মূলত হচ্ছে, বচনের ইংরেজি বচন শব্দটি হচ্ছে একটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় বচন শব্দের, এই যে বচন শব্দটি, এই বচন শব্দের বিশ্লেষণ রূপ কি? এই বচন শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এই যে বচন শব্দটা, এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। মনে রাখতে পারেন, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় এই বচন শব্দটি কোন জাতীয় শব্দ, বচন শব্দটি কোন জাতীয় শব্দ অথবা কোন ধরনের শব্দ, তাহলে হবে বচন শব্দটি হচ্ছে পারিভাষিক শব্দ। কি শব্দ? খেয়াল করেন, বচন শব্দটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। বচন শব্দটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। কেননা বচন শব্দের ইংরেজি আমরা কি জানি? বচন শব্দের ইংরেজি হচ্ছে নাম্বার। বচন শব্দের ইংরেজি কি? বচন শব্দের ইংরেজি হচ্ছে নাম্বার। বচন শব্দের ইংরেজি হচ্ছে নাম্বার। এই বচন শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, এটা পারিভাষিক শব্দ। যদি বলা হয় বচন শব্দটি বিশ্লেষণ রূপ কি বা প্রকৃত প্রত্যয় কি? বচন শব্দটি হচ্ছে একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ যার প্রকৃতি প্রত্যয় অথবা যদি বলা হয় গঠন অথবা যদি বলা হয় বিশ্লেষণ রূপ তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে বচ যোগ অন অথবা অনট। তাহলে একটু খেয়াল করি সবাই, আমরা বললাম বচন শব্দটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। যদি বলা হয় কোন জাতীয় বা কোন ধরনের শব্দ, যদি বলা হয় কোন জাতীয়
কোন জাতীয় কোন জাতীয় অথবা কোন ধরনের যদি প্রশ্ন করা হয় বচন শব্দটি কোন জাতীয় বা কোন ধরনের শব্দ, কোন জাতীয় বা কোন ধরনের শব্দ, যদি বলা হয় কোন জাতীয় অথবা কোন ধরনের শব্দ, তাহলে রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক শব্দ। কারণ এই বচন শব্দের ইংরেজি পরিভাষা, বচন শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে নাম্বার। যদি বলা হয় বচন শব্দের প্রকৃত প্রত্যয় কি, বচন শব্দের প্রকৃত প্রত্যয়, গঠন, বিশ্লেষণ রূপ, এই সবগুলোর উত্তর একটাই। সবগুলোর উত্তর কি? সবগুলোর উত্তর হচ্ছে বচযোগ অন বা অনট। গঠন কি? বচযোগ অন বা অনট। প্রকৃত প্রত্যয় কি? বচযোগ অন বা অনট। তার মানে বচন শব্দের প্রকৃত প্রত্যয় কি? বচন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বচযোগ অন বা অনট। বচযোগ অন বা অনট, বচযোগ অন বা অনট। তাহলে বচন শব্দের, বচন শব্দ থেকে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বচন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, তাহলে হবে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আসছে। যদি পরীক্ষা আসে বচন শব্দটি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, মনে রাখবেন বচন ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বচন ব্যাকরণের কোন তত্ত্ব? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বচন কোন জাতীয় শব্দ, যদি বলা হয় কোন জাতীয়, তাহলে হবে পারিভাষিক শব্দ। কোন জাতীয় বললে পারিভাষিক শব্দ, আর কোন ভাষার বললে হবে তৎসম বা সংস্কৃত ভাষা। খেয়াল রাখবেন। এরপর একটু আসি, এই বচন শব্দের প্রকৃত প্রত্যয় কি? বচন শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ হচ্ছে বচযোগ অন বা অনট। বচযোগ অন বা অনট। বচন মূলত কিসের কাজ করে? বচন মূলত হচ্ছে সংখ্যার অর্থের ধারণা দেয়। বচন কি করে? সংখ্যার অর্থের ধারণা দেয় বা শব্দের অর্থের ধারণা দেয়, যে আমাদের শব্দ কয়টা থাকে, একাধিক না এক বচন না বহু বচন, মানে একটা না অনেকগুলো, এটাকে বোঝায়। তাহলে বচন কি করে? বচন মূলত সংখ্যার, শব্দের সংখ্যার ধারণা দেয়। শব্দের কি করে? শব্দের সংখ্যার ধারণা দেয়। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাদের ক্লাসে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান তো, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে ক্লাসে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান তো। ওকে, এরপর আসি আমরা বচন। বচন কত প্রকার একটু খেয়াল করি। বচনের প্রকারভেদ। বচন কত প্রকার? বচন হচ্ছে দুই প্রকার। বচন কত প্রকার? বচন হচ্ছে দুই প্রকার। নর্মালি এক বচন এবং বহু বচন। এক বচন এবং বহু বচন। নরসিংদী থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি ইসরাত জাহান, আমাদের সাথে দেখতে পাচ্ছি বিজয় রায় যুক্ত আছো, আমাদের সাথে দেখতে পাচ্ছি কাজল মণি যুক্ত আছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা দেখলাম বচন কত প্রকার। বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। এক বচন আর একটা কি? একটা হচ্ছে বহু বচন। এক বচন আর একটা হচ্ছে বহু বচন। এক বচন আর একটা কি? আর একটা হচ্ছে বহু বচন। ওকে, তাহলে বচন কত প্রকার? বচন দুই প্রকার। এখানে একটু খেয়াল করি, এক বচন দিয়ে আমরা কি বুঝি? এক বচন মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তু একটি বা একজন বুঝালে, একটি বা একজন বুঝালে সেটাকে আমরা বলি এক বচন। সেটাকে আমরা কি বলি? এক বচন। বহু বচন কি? একের অধিক কোনো ব্যক্তি বা বস্তু এক এর অধিক, মানে ওয়ান প্লাস আর কি, মানে একের অধিক, একের চেয়ে কি থাকলে বেশি থাকলে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বহুবচন। সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বহুবচন। তাহলে বহুবচন কি? বহুবচন হচ্ছে একের অধিক। বহুবচন কি? একের অধিক। একের অধিক। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাহলে দেখলাম আমরা এক বচন আর একটা হচ্ছে বহু বচন। এখন একটু আসি আমাদের এক বচন শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হয় আর বহু বচন শব্দের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয়, কি কি ব্যবহৃত হয়। প্রথমত আমি যদি খেয়াল করি, যেমন কেবল উন্নত প্রাণীবাচক শব্দে, দেখেন এখানে লিখছে কি? এখানে লিখছে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়। কি কি ব্যবহৃত হয়? কি কি ব্যবহৃত হয়? উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় বর্গবৃন্দ মণ্ডলী গণ। বর্গবৃন্দ মণ্ডলী গণ। উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? বর্গবৃন্দ মণ্ডলী গণ। এছাড়াও আছে শব্দের শেষে যদি রা, শব্দের শেষে রা এরা দিক দের, রা এরা দিক দের যুক্ত হয়, রা এরা দিক দের কি হয়? যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা কি হবে? বহুবচন হয়। সেটা কি হবে? সেটা বহুবচন হয়। সেটা কি হয়? বহুবচন হয়। এরপর আমি বললাম
বর্গ, বর্গ প্রথমে আমি বললাম বর্গ, তাহলে বর্গ থেকে কি আছে? মন্ত্রীবর্গ, পণ্ডিতবর্গ, সুধীবর্গ, দাতাবর্গ, এগুলোকে বর্গ দিয়ে দেখেন। তাহলে বর্গ এগুলো কি? এগুলো হচ্ছে বহুবচন বোঝাচ্ছে। তাহলে বর্গ দিয়ে বহুবচন কি আছে? মন্ত্রীবর্গ, পণ্ডিতবর্গ, সুধীবর্গ, দাতাবর্গ। তাহলে এগুলো কি? সবগুলো হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দ। তাহলে মনে রাখবেন, উন্নত প্রাণীবাচক শব্দ বলতে এখানে কি বোঝায়? মানুষকে বোঝায়। কি বোঝায়? মানুষকে বোঝায়। এরপর আসি বৃন্দ। বৃন্দ থেকে দেখেন আছে বৃক্তবৃন্দ, সুধীবৃন্দ, কর্মচারী বৃন্দ। তাহলে এখানেও দেখেন, এখানে বিন্দু দিয়ে কি বোঝাচ্ছে? এই বিন্দু দিয়ে কিন্তু মানুষ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মানুষ বোঝাচ্ছে। মনে রাখবেন, বচনের ক্ষেত্রে উন্নত প্রাণী বলতে কাকে বোঝায়? মানুষ্যকুলকে বোঝায়। মানুষ্যকুলকে বোঝায়। কি বোঝায়? মানুষ্যকুলকে বোঝায়। এরপর দেখেন আছে মণ্ডলী। মণ্ডলী থেকে কি আছে? পরিচালক মণ্ডলী, পরিচালক মণ্ডলী এটা একটা ব্যক্তি, বিশেষজ্ঞ মণ্ডলী, আয়োজক মণ্ডলী। তাহলে সবগুলোই কি? সবগুলোই বিষয় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সবগুলো এখানে এক একজন ব্যক্তি মানে মানুষকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে। এরপর আমরা দেখি গণ। গণ থেকে দেখলাম, আমরা বললাম জনগণ, দেবগণ, নরগণ। তাহলে সবগুলোই কি? ব্যক্তি। তাহলে এখানে উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? উন্নত প্রাণীবাচক শব্দে উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় কি হয়? বর্গ, বৃন্দ, এবং মণ্ডলী এবং গণ। বর্গ, বৃন্দ, মণ্ডলী, গণ। তাহলে উন্নত প্রাণীবাচক শব্দে কি কি ব্যবহৃত হয়? বর্গ, বৃন্দ, মণ্ডলী, গণ। বর্গ, বৃন্দ, মণ্ডলী, গণ। বর্গ, বৃন্দ, মণ্ডলী, গণ। স্বপ্না আক্তার যুক্ত আছে কুমিল্লা থেকে, থ্যাংক ইউ, আমাদের এলাকা কুমিল্লা। ওকে, এখন একটু আসি বচন। বচনে একটু খেয়াল করি কি বলছি। আমরা বলছি যে প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রাণী হোক বা অপ্রাণী, উভয়ের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয় একটু খেয়াল করি। প্রাণী হোক বা অপ্রাণী। এরপর আমরা এর আগে দেখছিলাম আমরা উন্নত প্রাণীবাচক থাকলে, এখন প্রাণী হোক বা অপ্রাণীবাচক হোক, তাহলে কি হয় দেখেন, একটু খেয়াল করি। প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দ, প্রাণী এবং অপ্রাণীবাচক উভয় শব্দে বহুবচন ব্যবহৃত। উভয় শব্দে কি হয়? উভয় শব্দে বহুবচন ব্যবহৃত হয়। কি কি বহুবচনগুলো ব্যবহৃত হয়? যেমন কুল, সকল, সবসমূহ। কি ব্যবহৃত হয়? কুল, সকল, সবসমূহ। আমার সাথে মুখস্থ করে ফেলেন। প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে মানুষ এবং মানুষবিহীন যেগুলো আছে জড়বস্তু, প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কুল, সকল, সব, সমূহ। কুল, সকল, সব, সমূহ। কুল, সকল, সব, সমূহ। কুল, সকল, সব, সমূহ। তাহলে আমরা একটু খেয়াল করি কি আছে এখানে? কুল আছে। কি আছে? কুল আছে। সকল কি আছে? সকল আছে। সব আছে। সমূহ। তাহলে এই শব্দগুলো কোথায় বসবে? এই বহুবচনগুলো বসবে মূলত মানুষের ক্ষেত্রে বসবে, মানে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে, অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে কিসে ব্যবহৃত হবে? এখানে আমরা দেখি প্রাণী এবং অপ্রাণী। প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? কুল, সকল, সবসমূহ। যেমন আমরা এখানে বললাম মাতৃকুল, তাহলে মাতৃ মানে মায়ের সাথে বোঝাচ্ছে, কিন্তু যখনই বলছি বৃক্ষকুল কিন্তু এটা কিন্তু অপ্রাণী বোঝাচ্ছে। আবার দেখেন এখানে বলছি পক্ষীকুল মানে পাখিকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা বললাম সকল, এখানে বললাম পর্বত সকল। পর্বত একটা জড় পদার্থ, সকল হচ্ছে একটা বহুবচন, তাহলে এটা অপ্রাণীবাচক বোঝাচ্ছে। আমরা বলছি মানুষ সকল, তাহলে এখানে কি বোঝাচ্ছে? সকল দিয়ে একটা প্রাণী বুঝাইছে আর একটা অপ্রাণী বুঝাইছে। আমি যদি বলি ভাই সব, তাহলে ভাই সব কি বোঝাচ্ছে? প্রাণী। প্রাণী বলতে আমাদের এই বচনে প্রাণী বলতে প্রাণ থাকলেই প্রাণী না, প্রাণী বলতে মানুষকে বোঝায়। ঠিক আছে, উন্নত প্রাণী বলতে মানুষকে বোঝায়। ইতরবাচক প্রাণী বলতে মানে যেগুলো চার পায়ের বস্তু আছে, সে মানে জন্তু আছে সেগুলোকে বোঝায়। ঠিক আছে, এখানে পাখি সব, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে অপ্রাণী বোঝাচ্ছে বা এখানে অন্য প্রাণী বোঝাচ্ছে, মানুষ ছাড়াও বোঝাচ্ছে। এখানে মানুষ সমূহ, এখানে সমূহ আছে, তাহলে মানুষের সাথে সমূহ। আমরা বলছি বৃক্ষ সমূহ, বৃক্ষ এখানে অপ্রাণী বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে মানুষের ক্ষেত্রে এবং মানে প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কুল, সকল, সবসমূহ। কুল, সকল, সবসমূহ এই চারটা ব্যবহৃত হয়, এই চারটা ব্যবহৃত হয়। ওকে, এরপর একটু আসি বচনে, আমরা একটু খেয়াল করি। বলছে কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত, কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। মানে এতক্ষণ আমরা দেখছি প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে আমরা দেখব যে অপ্রাণীবাচক যেগুলোর প্রাণ নাই, অপ্রাণীবাচক শব্দেই কেবল ব্যবহৃত হয় রাজি রাশি আলি আবলি অঞ্জলি। একটু খেয়াল করেন কি কি আছে, আমার সাথে একটু যদি মন দিয়ে পড়েন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। কিভাবে বলছি দেখেন,
মালাদাম গুচ্ছ, মনে রাখবেন আমি যেভাবে বলছি এভাবে টেকনিক করে মুখস্থ রাখবেন। মালাদাম গুচ্ছ, নিকর নিচয় পুঞ্জ, রাজি রাশি আবলি। মালাদাম গুচ্ছ, নিকর নিচয় পুঞ্জ, মালাদাম গুচ্ছ, নিকর নিচয় পুঞ্জ, এরপর পড়বেন রাজি রাশি, এরপর আবলি। রাজি রাশি আবলি, এই আবলিটা এখানে নিয়ে আসবেন। আবলি, রাজি রাশি আবলি, রাজি রাশি আবলি। তাহলে আমি কি বললাম যে মালাদাম গুচ্ছ, রাজি রাশি, মালাদাম গুচ্ছ, নিকরে নিচয় পুঞ্জ, রাজি রাশি আবলি। মালাদাম গুচ্ছ, নিকরে নিচয় পুঞ্জ, রাজি রাশি আবলি। তাহলে এইগুলো কোথায় ব্যবহৃত হয়? এগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। হাবিবা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছেন, সবার সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। তো একটু আসি সবাই, কি বলছি? কেবল কেবল প্রাণীবাচক, অপ্রাণীবাচক, কি বলছি? অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় এই মালাদাম গুচ্ছ, নিকর নিচয় পুঞ্জ, রাজি রাশি আবলি। যেমন একটু খেয়াল করেন, কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর একটা মনে রাখবেন, কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, বহুবচন ব্যবহৃত হয় সব সমূহ। একটু খেয়াল করেন কি আছে, যেমন আমি বললাম জন্তু, দেখেন একটু খেয়াল করেন, জন্তুর ক্ষেত্রে, কেবল জন্তুর ক্ষেত্রে বহুবচন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত? জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় পাল এবং জুত। জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় পাল এবং জুত। এই দুইটা শব্দ জাস্ট জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, পাল এবং জুত। জুত, পাল এবং জুত, এই দুইটা শব্দ, এই দুইটা বহুবচন ব্যবহৃত হয় কেবল জন্তুর ক্ষেত্রে। যেগুলো হচ্ছে চার পায়ের জন্তু, চার পায়ে ভর করে চলে, এগুলোকে বলা হয় জন্তু। ঠিক আছে? লিবা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি আপনিও ভালো আছেন। ওকে, আমরা একটু আসি। বলছে হস্তিজুত, তাহলে হস্তি কি? এটা চার পায়ের জন্তু। বলছে গরুর পাল, তাহলে গরুর কি চারটা পা আছে? পঙ্গপাল, তাহলে এগুলো কি? জন্তু বোঝাচ্ছে। তাহলে বলছে কেবল জন্তুর ক্ষেত্রে, কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় পাল এবং জুত। পাল এবং জুত। জন্তুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? পাল এবং জুত ব্যবহৃত হয়। পাল এবং জুত ব্যবহৃত হয়। সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এরপর একটু আসি বচন। একটু খেয়াল করো, খেয়াল করো, আমরা বলছি বচন। কি বললাম? বচন। বচনে আমরা একটু খেয়াল করো, এখানে আমরা বলছি, পড়াচ্ছি বচন বিশেষ শব্দে। একটু খেয়াল করো, বিশেষ শব্দের এক বচন ব্যবহারেও অনেক সময় বহুবচন হয়। মানে এক বচন ব্যবহার করো বিশেষ্য বা নাউন, বিশেষ্য বা নাউন বসে, বিশেষ্য বা নাউন বসে, এক বচন বসে, এক বচন বসে অনেক সময় বহুবচন প্রকাশ করে, বা এক বচন হয়েও কি করে? অনেক সময় বহুবচন বোঝায়। কিভাবে? আমরা বলছি সিংহ বনে থাকে। এখানে সিংহটা কি? সিংহটা হচ্ছে বিশেষ্য বা নাউন। সিংহটা কি? বিশেষ্য অথবা নাউন, বিশেষ্য অথবা নাউন। স্যার ক্লাস কি এই টপিক থেকেই? হ্যাঁ, ক্লাস বচন থেকেই পড়াচ্ছি। বচন পড়াবো এবং সংখ্যাবাচক শব্দ পড়াবো। বচন দিয়ে শুরু হয়েছে কেবল। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে অনেক সময় সিঙ্গুলার নাম্বার বা একবচন শব্দ থেকেও আমাদের বহুবচন আসে। কিভাবে? আমরা বলছি এখানে যেমন সিংহ, সিংহ এখানে একটা নাউন। অনেক সময় কিছু নাউন আছে, এগুলো একবচন বসেও বহুবচন প্রকাশ করে। যেমন আছে কি? সিংহ বনে থাকে। তাহলে সিংহ কি একটা? যে সিংহ বন বলতে কি বোঝায়? সিংহ বন বলতে বোঝায় যেই বনে সিংহ প্রচুর আছে সেগুলোকে বলা হয় সিংহবন। সেগুলোকে কি বলা হয়? সিংহবন। আমরা বলছি বাগানে ফুল ফুটেছে। তাহলে বাগানে কি একটা ফুল ফুটছে? একটি ফুল ফুটছে না, একাধিক ফুল ফুটছে। বাগানে কি একটা ফুল ফুটে? না, বাগানে অনেকগুলো ফুল ফুটলে বলা হয় বাগানে ফুল ফুটছে। তাহলে একটু খেয়াল করি, এখানে ফুল কিন্তু সিঙ্গুলার নাম্বার, ফুল কিন্তু সিঙ্গুলার নাম্বার বা এক বচন, ফুল কিন্তু এক বচন। তাহলে বলছে অনেক সময় এক বচন বসেও সেটা বহু বচন বুঝায়। তাহলে সিংহ বনে থাকে, ফুল ফুটেছে বাগানে, তাহলে এগুলো কি? এগুলো এক বচন বসেও কি বুঝাচ্ছে? এগুলো বহুবচন বোঝায়। রাত 9টায় শিখা পেজ থেকে ক্লাস হবে না? হবে না? অফকোর্স হবে, কেন হবে না? একটু খেয়াল করেন, বলছে এক বচন। একটু খেয়াল করেন, এক বচন বিশেষের আগে যদি অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ডের
এই ইত্যাদি বহুবচনগুলো থাকে বা ইত্যাদি বহুত্ববোচক শব্দ থাকে, তাহলে কি হয়, তাহলে এই একবচনটা বহুবচন হয়ে যায়। তাহলে বলছি একবচন শব্দের আগে কি কি বললাম, অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ডের, এগুলো হচ্ছে বহুবচন শব্দ। তাহলে যদি কোনো একবচন শব্দের আগে যদি এগুলো যুক্ত হয় তাহলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে। যেমন আবার বলছি, বিশেষণ হিসেবে প্রয়োগ করলেও অনেক সময় সেগুলো বহুবচন হয়ে যায়। যেমন অজস্র লোক, তাহলে লোকের আগে কি বসছে, অজস্র বসছে, তাহলে অটোমেটিক্যালি এটা কি হবে, অটোমেটিক্যালি এটা বহুবচন হবে। আমি বললাম বিস্তর টাকা, তাহলে টাকাটা কি, টাকাটা একটা নাউন, কিন্তু এর আগে কি বসছে, বিস্তর বসছে। তাহলে আমরা বলছি অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ডের, এগুলো যদি থাকে তাহলে এটা হবে কি, বহুবচন হবে। কি হবে, বহুবচন হবে। যেমন আমি যদি বলি কারি কারি টাকা, তাহলে কারিটা কি, কারিটা দিয়ে অজস্র বোঝাচ্ছে। আমি যদি বলি অজস্র লোক, তাহলে অজস্র এটা অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। আমি বললাম নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত, একটু খেয়াল করেন, নানা মুনি হচ্ছে একজন ব্যক্তি বা নাউন বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, কিন্তু নানা দিয়ে কি বোঝাচ্ছে, অনেক মানুষকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা বললাম বহু টাকা, তার বহু টাকা আছে, কি বললাম, বহু টাকা আছে, তাহলে বহু টাকায়, টাকাটা হচ্ছে নাউন, কিন্তু বহুটা কি, বহুটা হচ্ছে একটা বহুবচন বসছে, এখানে বহুবচন আকারে বসছে। ওকে, এরপর আমরা একটু আসি বচনে। দেখেন আমরা বলছি অনেক সময় বিশেষের বিশেষণের পদের দ্বিত্ব হয়, অনেক সময় বহুবচন হয়। যেমন কি বললাম, অনেক সময় বিশেষ শব্দ দ্বিত্ব উচ্চারিত হয়। দ্বিত্ব মানে কি, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার, দ্বিত্ব মানে কি, দুইবার। অনেক সময় দেখা যায় যে আমরা একই শব্দের উচ্চারণ দুইবার করার কারণে এটা বহুবচন হয়ে যায়। যেমন আমরা যদি বলি হারি হারি সন্দেশ, তাহলে হারিটা কি, হারিটা হচ্ছে বিশেষ্য, হারিটা কি, বিশেষ্য, তাহলে বিশেষ্য অনেক সময় একাধিকবার উচ্চারিত হয়ে কি হয়ে যায়, বহুবচন হয়ে যায়। যেমন হারি হারি সন্দেশ, তাহলে সন্দেশ কয়টা থাকে, সন্দেশ বলছে হারি হারি সন্দেশ, তার মানে অনেক সন্দেশকে বোঝাচ্ছে। বললো লাল লাল ফুল, তাহলে ফুলটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসছে, লাল লাল, তাহলে লাল লাল শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে, লাল হচ্ছে একটা বিশেষণ, তাহলে বিশেষণ কয়বার হয়েছে, বিশেষণ দুইবার হয়ে কি হয়েছে, এখানে মূলত বহুবচন হয়ে গেছে। বলছে কারি কারি টাকা, তাহলে কারি কারি টাকা, টাকাটা হচ্ছে নাউন, কিন্তু টাকাটার আগে কি বসছে, একটা বিশেষণ বসছে, দুইবার বসছে। তাহলে বিশেষ্য কিংবা বিশেষণ, মনে রাখবেন নাউন কিংবা অ্যাজেটিভ দ্বিত্ব প্রয়োগের কারণে অনেক সময় বহুবচন হয়ে যায়। নাউন কিংবা অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ কিংবা, আপনারা বলতে পারেন বিশেষ্য কিংবা বিশেষণ যদি পদগুলো যদি দ্বিত্ব হয়, কি হয়, দ্বিত্ব প্রয়োগ হয়, সেক্ষেত্রে অনেক সময় বহুবচন হয়ে যায়। ঠিক আছে, ওকে, এরপরে আসি বিশেষ নিয়মে সাধিত কিছু বহুবচন আছে। বিশেষ নিয়মে সাধিত, এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। এগুলোতে কি হয়, এগুলোতে দেখেন কি হয়, এগুলোতে মূলত হয় সেটা হচ্ছে সর্বনাম এবং বিশেষের দুইটার মধ্যে এগুলো হয়ে থাকে, বিশেষ নামে সাধিত। যেমন দেখেন বলছে মেয়েরা কানাকানি করছে, তাহলে কানাকানি করছে কারা, মেয়েরা, তাহলে মেয়েরা, এখানে রয়কাররা আছে, এটা অবশ্যই বহুবচন। বলছে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথরা কি করে না, প্রতিদিন জন্মায় না। তাহলে একটু খেয়াল করেন, রবীন্দ্রনাথ রা, এখানে রা দিয়ে কিন্তু বহুবচন বোঝাচ্ছে, কিন্তু বহুবচন না, এখানে একবচন, রবীন্দ্রনাথকেই বোঝাচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ রা মানে কি, রবীন্দ্রনাথের মতো এরকম মানুষ আর বারবার জন্মায় না। বলছে সকলে সব জানে, তাহলে এখানে সকলে দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে না, মূলত সবাইকেই বোঝাচ্ছে। তাহলে সকলে সব জানে, এটা কি, এটা হচ্ছে একটা বহুবচন, এটা কি একটা বহুবচন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ওকে, এরপর একটু দেখি আমাদের বহুবচনে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে বলছে কতিপয় বিদেশি শব্দে, বলছে কতিপয় বিদেশি শব্দে একটু খেয়াল করি, কতিপয় বিদেশি শব্দে যে ভাষা অনুসারে বহুবচন হয়। যেখানে একটু খেয়াল করি, আমরা যেই ভাষার শব্দ পাবো সেই ভাষার বহুবচন করতে হলে অফকোর্স কি করতে হবে, সেই ভাষার রূপ অনুযায়ী বহুবচন করতে হবে। যেমন আমি বললাম বুজুর্গ, তাহলে বুজুর্গ যেই ভাষার শব্দ, তাহলে সেইভাবে তাকে কি করতে হবে, তাকে বহুবচন করতে হবে। তাহলে বুজুর্গ ছিল, হয়ে যাবে কি, বুজুর্গান, কি হবে, বুজুর্গান। আছে সাহেব, হয়ে যাবে সাহেবান, কি হবে, সাহেবান। আছে কাগজ, হয়ে যাবে কাগজাত, হয়ে যাবে কি, কাগজাত। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে বিদেশি শব্দ, এগুলো কি বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দের বহুবচন কিভাবে হয়, বিদেশি শব্দের বহুবচন হয় বিদেশি ভাবে, বিদেশি শব্দের বহুবচন কি হয়, বিদেশি ভাবেই হয়।
হবে হবে হবে, ক্লাস হবে, সমস্যা নাই, একটু খেয়াল করেন। আর বলছি শুধু একটু খেয়াল করেন, শুধু বিশেষ্য এবং সর্বনাম, শুধু বিশেষ্য এবং সর্বনাম পদের বচন হয়। কি বলছে? বিশেষ্য এবং সর্বনাম পদের কি হয়? বচন হয়। তাহলে বিশেষ্য এবং সর্বনাম পদের বচন কিভাবে হয় একটু খেয়াল করি। বিশেষ্য এবং সর্বনাম পদের বচন কিভাবে হয়? যেমন আমরা বলছি কখনো কখনো টা, টি, খানা, খানি এগুলো যদি হয়, এগুলো কোথায় হয়? এগুলো বিশেষ্য এবং বিশেষণের পরে যদি বসে তাহলে এটা নির্দিষ্টতা আবার বোঝায়। অনেক সময় কি করে? এগুলো বিশেষ্য এবং সর্বনাম পদের শেষে, বিশেষ্য এবং সর্বনাম পদের শেষে টা, টি, খানা, খানি এগুলো বসে কি করে? পদকে নির্দিষ্ট করে, নির্দিষ্ট করে, নির্দিষ্টতা বোঝায় বা নির্দেশ করে। কি করে? নির্দেশ করে বা নির্দিষ্টতা বোঝায়, নির্দেশ করে অথবা নির্দিষ্টতা বোঝায়। কি নির্দিষ্টতা বোঝায়? এক বচন নির্দিষ্টতা বোঝায়। তাহলে এগুলো বসে সব অনেক সময় কি হয়? অনেক সময় এক বচন, অনেক সময় কি হয়ে যায়? এক বচন হয়ে যায়। যেমন একটু খেয়াল করি, বলছে কলম, তাহলে কলম একটা বিশেষ্য, কিন্তু কলমের সাথে কি বসছে? টা বসছে। কি বসছে? টা বসছে। আবার বলছে বই, বই একটা বিশেষ্য, বিশেষ্য বা নাউন, এটার সাথে কি বসছে? খানা বসছে। তাহলে খানাটা বসে কি হয়েছে? বই খানা, তার মানে এটা এক বচন হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বচন হয়ে গেছে। বলছে কলমটা, তাহলে কলম ছিল বিশেষ্য কিন্তু এর সাথে টা বসছে, তার মানে কি হয়ে গেছে? এক বচন, এক বচন হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বচন হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বচন হয়ে গেছে, এক বচন হয়ে গেছে। ক্লিয়ার? আমরা সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। ঋতিকা জাহান, ঋতিকা জাহান, রিঙ্কু, সরি রিক্তু, সরি ঋতিকা জাহান রিক্তু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, এখন একটু আমরা প্রশ্নের উত্তরগুলো দিই। প্রশ্নের উত্তরগুলো দিই। দেখেন আমাদের এখানে আছে গণকবর, পরীক্ষা আসতে পারে এটা শব্দটা, একটু দেখেন। গণকবর শব্দটিতে গণ ব্যবহৃত হয়েছে, গণ ব্যবহৃত হয়েছে কি অর্থে? একটু খেয়াল করেন। গণকবর শব্দটিতে গণ, গণ শব্দটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে? এখানে সাধারণ, এখানে দেখেন কি কি আছে, এখানে আছে সাধারণ, বহুবচন, মানুষ না বৃহৎ, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যদি একটু ক্যামেরাটা ঠিক করে দাও তো ভাই। ওকে, এটা খেয়াল করি। গণকবর, গণকবর শব্দটিতে, গণকবর শব্দটিতে গণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গণকবর কি অর্থে ব্যবহৃত হয়েছে? মারজান ইসলাম লিখেছেন জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বইটি বহুবচন না, বই কি বহুবচন না, বই হচ্ছে বিশেষ্য, কিন্তু বইয়ের সাথে কি হয়েছে? বইটি, বইখানা। হ্যাঁ, তো এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? নির্দিষ্টতা বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট করে এক বচন করে দিচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি সবাই। রাইট অ্যান্সার কি হবে একের? একটু খেয়াল করি। বলছে এখানে এক নম্বরে কি বলছে আমি বলে দিচ্ছি, দেখেন। এক নম্বরে বলছে সাধারণ, সাধারণ। দুই নম্বরে বলছে বহুবচন। তিন নম্বরে মানুষ। চার নম্বর হচ্ছে পৃথিবী, বৃহৎ। চার নম্বর হচ্ছে বৃহৎ, চার নম্বর হচ্ছে বৃহৎ। তাহলে বলেন তো এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? গোলায় যাচ্ছে ক্যামেরা। এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বহুবচন। গুড, ভেরি গুড। তার মানে এক নম্বর প্রশ্নে এখানে আছে গণকবর। কি আছে? গণকবর। তাহলে এই গণটা কি? এই গণটা দিয়ে বোঝাচ্ছে মূলত বহুবচন। কি বোঝাচ্ছে? বহু বচন, বহু বচন, বহু বচন।
তারপরে এরপরের প্রশ্নে আসি, বলছে সাহেব সাহেব শব্দের বহুবচন কি? দেখেন এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসছে। তার মানে আমরা জানি যে আমাদের নার্সিংয়ের প্রশ্নগুলো অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু আসে। নার্সিংয়ের প্রশ্ন কি হয়, নার্সিংয়ের প্রশ্ন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে হুবহু আসে, কমন আসে। তাহলে একটু খেয়াল করি, আছে সাহেব, কি আছে? আছে সাহেব, কি আছে? সাহেব। তাহলে সাহেব শব্দটা কি? সাহেব শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ। আমরা জানি সাহেব শব্দটি হচ্ছে একটি বিদেশি শব্দ। তাহলে সাহেব শব্দ বিদেশি শব্দ, তার বহুবচন কি করতে হবে? তার বহুবচন করতে গেলে কি করতে হবে? বিদেশি ভাবেই করতে হবে। কি করতে হবে? বিদেশি ভাবেই করতে হবে। আছে এখানে কি কি আছে? সাহেব কুল, সাহেব সমূহ, সাহেবান, আছে সাহেবগুলো। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আছে সাহেব কুল, সাহেব সমূহ, সাহেবান, সাহেবানগুলো বা সাহেবগুলো। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? খ নাকি গ বলবো? সাহেব সমূহ হবে না, কারণ আমি একটু আগেই বলছি, একটু খেয়াল করেন। আমি বলছি যে বিদেশি শব্দের ক্ষেত্রে, বিদেশি শব্দের বহুবচনের ক্ষেত্রে মনে রাখতে হবে এই শব্দটা যেভাবে আছে সেভাবেই করতে হবে। বিদেশি শব্দের বহুবচন কিভাবে করতে হয়? বিদেশি শব্দের বহুবচন করতে হয় বিদেশি শব্দ যেভাবে আছে সেভাবেই করতে হয়। বিদেশি শব্দ যেভাবে আছে সেভাবে বিদেশি শব্দের বহুবচন করতে হয়। একটু আগে আমি পড়াইছি, হ্যাঁ, আমি একটু দেখতেছি। একটু আগে আমরা পড়াইছিলাম, দেখেন একটু আগে আমি পড়াইছিলাম কিভাবে যে বিদেশি শব্দের বহুবচন কিভাবে করতে হয়। বিদেশি শব্দের বহুবচন বিদেশিভাবেই করতে হয়। যেমন দেখেন এখানে পড়াইছিলাম যে কতিপয় বিদেশি শব্দ আছে, যেমন বুজুর্গ হয়ে গেছিল কি? বুজুর্গান। সাহেব হয়ে গেছে কি? সাহেবান। কাগজ হয়ে গেছে কি? কাগজাত। কাগজ হয়ে গেছে কি? কাগজাত। তাহলে এগুলো কি? এগুলো ছিল বিদেশি শব্দ। তাহলে আমরা বলছিলাম কি কতিপয় কিছু বিদেশি শব্দ আছে যেগুলোর বহুবচন করতে গেলে বিদেশিভাবেই করতে হয়। তাহলে সাহেবের এখানে বহুবচন কি হবে? সাহেব যোগ আন। কি হবে? সাহেব যোগ আন। কি হবে? সাহেব যোগ আন। সাহেব যোগ আন হবে কি? সাহেবান হবে কি? সাহেবান হবে কি? সাহেবান। তাহলে সাহেব যোগ আন হবে কি? সাহেবান। সাহেব যোগ আন হবে কি? সাহেবান। ওকে, এরপর একটা আসি, কাগজ। কাগজের বহুবচন কি হবে? এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখেন কাগজ, কাগজ শব্দের বহুবচন কি হবে? কাগজ শব্দের বহুবচন কি হবে? আসছে কাগজাত, কাগজ সমূহ, কাগজগুলো, কাগজ জাদি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন তো এটা রাইট অ্যান্সার কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? তিন নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? কি হবে? কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে কাগজ থাকলে হবে এটার সাথে কাগজ যোগ জাত হবে কি? কাগজ যোগ জাত। কাগজ যোগ জাত হবে কি? কাগজাত। কাগজ যোগ জাত হবে কি? কাগজাত। কি হবে? কাগজাত। কাগজাত। এটা হচ্ছে এটার বহুবচন, কেননা এটা একটা বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। আর বিদেশি শব্দের বহুবচন কি হয়? বিদেশি ভাবেই করতে হয়। এরপরে দেখেন আপনাদের বিএসসি ইন নার্সিং পরীক্ষা আসছে 2022 সালে একটা প্রশ্ন আসছে, নিচের কোন বাক্যে, দেখেন একটু, নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হলেও বহুবচন বোঝায়? নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহার না হলেও বহুবচন বুঝাচ্ছে? একটু খেয়াল করেন, এটা আপনাদের বিএসসি নার্সিং এর প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে একটু সবাই বলেন? দেখেন আছে এখানে কি আছে? এখানে লেখা আছে
রবীন্দ্র রচনাবলী 30 খণ্ডে পাওয়া যায়। তাহলে 30 খণ্ডে পাওয়া যায়, এটা 30 খণ্ড মানে কি, 30 খণ্ড মানে এই জায়গায় বলে দিছে, তার মানে এটা বহুবচন হবে না। বলছে একটু খেয়াল করি, বলছে মাঝিরা নৌকা চালায়, তাহলে মাঝিরা নৌকা চালায়, এই জায়গায় বহুবচন উল্লেখ করে দিছে মাঝিরা দিয়ে, তার মানে এটাও হবে না। বলছে ছাত্ররা এসে জড়ো হলো, তাহলে ছাত্ররা, এখানে রা দিয়ে বহুবচন করে দিছে, তার মানে এটাও হবে না। কিন্তু এখানে দেখেন, এখানে বলছে সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করেন, তাহলে সমাজে নারীর ক্ষমতায়ন, তাহলে এখানে কিন্তু বহুবচন উল্লেখ করে নাই, বহুবচন উল্লেখ করে নাই কিন্তু অটোমেটিক্যালি বহুবচন বোঝাচ্ছে। নারী কি একজন বোঝায় না, নারী বলতে নারী জাতিকে বোঝায়, নারী বলতে কাকে বোঝায়, নারী জাতিকে বোঝায়। তাহলে একটু খেয়াল রাখতে হবে, এখানে রাইট অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল করছে, যে সমাজে এরকম বলছে, নিচের কোন বাক্যটিতে বহুবচন নাই, বহুবচন ব্যবহার করা হয় নাই, বহুবচন কি করা হয় নাই, বহুবচন ব্যবহার করা হয় নাই, বহুবচন ব্যবহার না করে বহুবচন বুঝাইছে, তারপর বহুবচন ব্যবহার করে নাই কে, এই যে অপশন গতে। সবাইকে ক্লিয়ার? প্রিয়া আরমিনা আফরিন প্রিয়া লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। এরপরে একটু আসি, আমরা বললাম বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি, বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি, বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি, সবাই একটু দেখেন, বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি, বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি। জঙ্গলে সাপ আছে, তাহলে সাপ দিয়ে কি একটা সাপকে বোঝায় না, অনেক সাপকে বোঝায়। পোকায় ধান খেয়েছে, তাহলে পোকা কি একটা বোঝায় না, অনেকগুলো বোঝায়। হারিহারি সন্দেশ আমরা বলছি বিশেষ্য বা বিশেষণ যদি একাধিকবার ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয়, সেগুলো হয়ে যায় বহুবচন। তার মানে একটা হচ্ছে দ্বিত্ব, একটা হচ্ছে পোকায় ধান খায়, আর একটা হচ্ছে সিঙ্গুলার বসে প্লুরাল বুঝাইছে। তার মানে এই তিনটাই হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী বহুবচন, আমরা নিয়ম পড়ছি যে নিয়ম অনুযায়ী বহুবচন। তার মানে এখানে কি আছে, নয়নদের পরীক্ষা শেষ, তাহলে নয়নদের, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটাই কি হবে রাইট অ্যান্সার হবে। পাঁচের চার হবে, পাঁচের চার, নয়নদের পরীক্ষা শেষ, পাঁচের কি হবে, 4 হবে। ওকে, সবাই একটু মুখস্থ করে নেন যদি পারেন, আলহামদুলিল্লাহ, না পারলে মুখস্থ। সংখ্যাবাচক শব্দ, এখন একটু সবাই একটু হেডলাইন করবেন, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ কাকে বলে? সংখ্যাবাচক শব্দ আছে যে শব্দ দ্বারা সংখ্যা নির্দেশ করা হয়, তাকে সংখ্যাবাচক শব্দ বলে। তাকে কি বলে? সংখ্যাবাচক শব্দ বলে। তাহলে যে সকল শব্দ দ্বারা কি বোঝায়, যে সকল শব্দ দ্বারা সংখ্যা নির্দেশ করা বোঝায় বা সংখ্যা নির্দেশ করা হয় সেগুলোকে কি বলা হয়? সংখ্যাবাচক শব্দ বলে। সেগুলোকে কি বলে? সংখ্যাবাচক শব্দ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে বলে ভাবছো, যে নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব, একটা গুছিয়ে প্রস্তুতি নিব, তোমাদের জন্য রয়েছে আমার স্কুলের পক্ষ থেকে একটি বিশাল সুযোগ, যেখানে তুমি জাস্ট এভাবে গুগলে আসবে, ক্রোমে এসে সার্চ দেবে www.amarschool.com। কি সার্চ দেবে? www.amarschool.com। একটু খেয়াল করো সবাই, কি সার্চ দেবে? সার্চে আসবে, আইসা লিখবে www.amarschool.com.bd। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি, তোমরা জাস্ট সার্চ বারে আসবে, এসে লিখবা www.amarschool.com.bd। এটা যদি লিখে সার্চ দাও, দেখবা আমাদের এই আমার স্কুলের ওয়েবসাইটটা তোমার পেজে চলে আসবে। তো আমার স্কুল মূলত হচ্ছে নার্সিং একটি প্ল্যাটফর্মের জন্য আদর্শ প্রতিষ্ঠান,
যেখানে তুমি নার্সিংয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই তুমি এরকম শত শত পরীক্ষা নিজেকে দিয়ে যাচাই করে নিতে পারবে। আমরা অনেক শিক্ষার্থী কী করি, পরীক্ষা আগে থেকে দেওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে পরীক্ষার হলে আমরা মনে করি আমরা একবার সুযোগ পাইছি, যদি আমরা আরেকবার সুযোগ পাইতাম আমরা ফাটাই দিতাম। আমাদের শিক্ষার্থীদের মনে একটা জিনিস থাকে যে ভাই আমি মনে হয় প্রথমবার পরীক্ষা দিছি তো, ঢাকা ইউনিভার্সিটিতে দিছি হয় নাই, মেডিকেলে দিছি হয় নাই, এখন নার্সিংয়ে আমি প্রথমবার দিছি তো ভাই আমি এর জন্য আমি পারতেছি না, হয় নাই। তো আমি আপনাকে বলবো আপনি আগে থেকে পরীক্ষার প্রস্তুতি নেন। আমাদের অধিকাংশ শিক্ষার্থী আছে প্রথমবার পরীক্ষা দেওয়ার কারণে অনেক সময় তারা ব্যর্থ হয়। তাহলে আপনার ব্যর্থতা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে আপনাকে অফকোর্স প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে, কারণ যখন আপনি এক্সাম দিবেন তখন আপনার মনের মধ্যে এক্সামের ভীতি কেটে যাবে। আর আমার স্কুল এমনই একটা প্রতিষ্ঠান যেখানে আপনি পারবেন খুব স্বল্প মূল্যে শত শত পরীক্ষা দিতে। যেমন আমাদের বিএসসি নার্সিংয়ের জন্য দেখেন, বিএসসি নার্সিংয়ের জন্য মোট 168টি এক্সাম আছে। কয়টা? 168টি এক্সাম কিন্তু চালু আছে। মাত্র কোর্স ফি 600 টাকা, মানে 2400 টাকার কোর্স ফি এখন মাত্র 600 টাকা ডিসকাউন্টে আছে। আমাদের মিডিয়া ফায়ার ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমাদের, যেমন আমরা যারা মিডিফায়ার ভর্তি পরীক্ষা দেই, নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেবো, এখানেও আপনি 168টি আপনি পরীক্ষা দিতে পারবেন মাত্র 500 টাকায়। যারা আমরা এরকম আছে যারা আমরা ডিপ্লোমা, বিভিন্ন বিভাগ থেকে এসে আমরা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা দিব, ডিপ্লোমা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আছে 168টি এক্সাম দেওয়ার সুবর্ণ সুযোগ মাত্র 500 টাকার বিনিময়। তার মানে আপনি স্বল্প মূল্যে, এত কম মূল্যে আপনি নিজেকে যাচাই করে নিতে পারছেন, মাত্র 500 টাকা আপনি 168টি এক্সাম দিতে পারছেন, মানে 2 টাকার চেয়ে অনেক কম। তো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিতে চান মাত্র 3 টাকায় এই এক্সামগুলো দিতে পারবেন। প্রতিটা এক্সামের মূল্য মাত্র 3 টাকা। আপনি আদর্শ কিছু প্রশ্নের উপর পরীক্ষা দিবেন এবং আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনি নিজেই আগে থেকে নিশ্চিত করে আপনি পরীক্ষাগুলো দিবেন। ওকে, তো যারা ভর্তি হতে চান, এবছর যারা ভর্তি হতে চান তারা অফকোর্স আমাদের এই www.amarschool.com.bd আমি নিজে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সার্চ করে দেখালাম। তো আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আমাদের ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কোর্স আছে এগুলোতে ভর্তি হতে পারেন। কিন্তু যারা চান যে আমি ফ্রি একটু ক্লাস করে দেখব, ফ্রি একটু এক্সাম দিয়ে দেখব, আপনাদের জন্য তো অবশ্যই সুযোগ আছে। আপনাদের জন্য রয়েছে 11টি ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ এবং প্রতিদিন আমাদের এই লাইভ ক্লাস তো থাকছেই। তো আপনারা যারা ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা www.amarschool.com.bd এইখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই যে অফিসিয়াল ফেসবুক পেজ, আমার স্কুল ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন। যারা ভর্তি হতে চান অফকোর্স আমাদেরকে ইনবক্স করুন। ওকে, যারা বলছিলাম সংখ্যাবাচক শব্দ, কি বলছিলাম? সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কিভাবে আমরা একটু শিখবো, একটু খেয়াল করি। সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। যেমন প্রথমে আছে অঙ্কবাচক শব্দ, গণনাবাচক শব্দ, ক্রমবাচক শব্দ, তারিখবাচক শব্দ। একটু খেয়াল করি কি কি বলছি। অঙ্কবাচক, সবাই একটু খেয়াল করি। অঙ্কবাচক, গণনাবাচক, একটু খেয়াল করি। অঙ্কবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রমবাচক, আর একটা হচ্ছে পূরণবাচক বা তারিখবাচক। অঙ্কবাচক জিনিসটা কি? অঙ্কবাচক জিনিসটা কি একটু আসি। অঙ্কবাচক, প্রথমে আসি আমরা অঙ্কবাচক। অঙ্কবাচক মানে হচ্ছে অঙ্ক বা সংখ্যাবাচক, অঙ্ক বা সংখ্যা বোঝায় যেগুলো, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো কি? এগুলো হচ্ছে অঙ্ক কিংবা সংখ্যাবাচক। এগুলো হচ্ছে অঙ্ক কিংবা সংখ্যাবাচক। এগুলো হচ্ছে অঙ্ক কিংবা সংখ্যাবাচক। এরপর দেখেন আসি গণনাবাচক। আছে কি? গণনাবাচক। তাহলে গণনাবাচক কি বলেন তো দেখি। গণনাবাচক বলতে আমরা কি বুঝি? কোনো কিছু গণনা করা বা কাউন্টেবল, ঠিক আছে। গণনাবাচক কি? গণনাবাচক হচ্ছে কোনো কিছু গণনা করা। গণনাবাচক কি? কোনো কিছু গণনা করা। গণনাবাচক কি? কোনো কিছু গণনা করা, কোনো কিছু গণনা করা। অনেক সময় আমরা এই গণনাবাচকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পূরণবাচক। অনেক সময় আরেকটা নাম আছে কি? গণনাবাচকের আরেকটা নাম হচ্ছে, একটু সময় লিখি, গণনাবাচকের আরেকটা নাম হচ্ছে পরিমাণবাচক। গণনাবাচকের আরেকটা নাম হচ্ছে পরিমাণবাচক। কি বলছি একটু খেয়াল করেন। গণনাবাচকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পরিমাণবাচক। তাহলে গণনাবাচকের আরেক নাম কি? পরিমাণবাচক। এগুলো আপনি মনে রাখবেন কিভাবে, গণনাবাচক বা পরিমাণবাচক? আমি আপনাকে বলে দিই, একটু খেয়াল করি। গণনাবাচক বলতে কি বোঝায়? গণনাবাচক বলতে বোঝায় যে কোনো কিছু গণনা করা। কোনো কিছু কি করা? গণনা করা।
পরিমাণবাচক বলতে কোনো কিছু বোঝায়, কি বোঝায়? কোনো কিছু পরিমাপ করা, পরিমাপ করা। যেমন আমরা বলতে পারি যে গণনাবাচক আমরা বলতে পারি 1 2 3 45 46, ঠিক আছে, এগুলো হচ্ছে গণনাবাচক, ঠিক আছে। এখন আমি যদি বলি, মনে করেন আমি বললাম যে কত কেজি, আমি বললাম আধা কেজি, আধা কেজি, অথবা আমি বললাম হাফ কেজি, কি কেজি? হাফ কেজি, হাফ কেজি। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে পরিমাণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। যদি আমি বলি 1 হালি, 1 হালি, তাহলে 1 হালি কি বোঝায়? 1 হালি দিয়ে একটা পরিমাণ বোঝাচ্ছে। আমি বললাম 2 লিটার, তাহলে 2 লিটার দিয়ে কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এগুলো কি হবে? এগুলো হবে গণনাবাচক বা পরিমাণবাচক। অথবা যদি আমি বলি 6টি, 5টি, 9টি, 20টি, 25টি, এগুলো কি? এগুলো দিয়ে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে বা গণনাবাচক বোঝাচ্ছে, গণনা করা বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে কোনো কিছু গণনা করা কিংবা কোনো কিছু পরিমাপ করা বা পরিমাণ করা বোঝালে সেগুলোকে আমরা বলবো গণনাবাচক বা পরিমাণবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক। ওকে, এরপর একটু আসি ক্রমবাচক। এরপর আছে কি? আমাদের ক্রমবাচক সংখ্যা বা ক্রমবাচক সংখ্যা। একটু খেয়াল করি, ব্যক্তি বা বস্তুর কোনো ক্রম থাকলে, মনে রাখবেন, ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তুর কি বললাম? ব্যক্তি বা বস্তু, একটু খেয়াল করবেন, ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম, ব্যক্তি বা বস্তুর কি বললাম? সংখ্যার, সংখ্যার ক্রম বুঝালে, ক্রম বুঝালে, বুঝালে সেটাকে আমরা কি বলবো? ক্রমবাচক বা পূরণবাচক বলবো। যেমন আমাদের খেলাধুলার প্রতিযোগিতা আমরা বলি না, ছেলেটা কেমন হয়েছে? ছেলেটা প্রথম হয়েছে। ছেলেটা কি হয়েছে? ছেলেটা দ্বিতীয় হয়েছে। ছেলেটা কি হয়েছে? ছেলেটা তৃতীয় হয়েছে। ছেলেটা কি হয়েছে? ছেলেটা পঞ্চম হয়েছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ক্রম। এগুলো কি? ক্রম। এগুলো কি? ক্রম। এগুলো কি? ক্রম। এগুলো কি? ক্রম, ক্রম, ঠিক আছে। এরকম করে থাকতে পারে, যেমন আমরা বলি পঞ্চদশ, আমরা থাকতে পারি পঞ্চদশ, কি বললাম? পঞ্চদশ। আমরা বলতে পারি ষোড়শ, আমরা বলি ঊনবিংশ শতাব্দী, তাহলে ঊনবিংশ, ঊনবিংশ, তাহলে ঊনবিংশ, ঠিক আছে, ঊনবিংশ। আমরা বলি কি? ঊনবিংশ, ঊনবিংশ। আমরা বলি কি? একবিংশ, কি বলি? একবিংশ, একবিংশ। অথবা আমরা বলি বিংশ, তাহলে বিংশ। আমরা বলি ত্রয়োদশীয়, ত্রয়োদশীয়। তাহলে এগুলো কি? এগুলো সবগুলো আছে পূরণবাচক বা ক্রমবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, পূরণবাচক বা ক্রমবাচক। সবাই কি ক্লিয়ার? ওকে, এরপর একটু আসি তারিখবাচক শব্দ। তারিখবাচক শব্দ কি? তারিখবাচক শব্দ হচ্ছে যে শব্দগুলো দ্বারা তারিখ নির্দেশ করে। কি করে? তারিখ নির্দেশ করে, কোনো তারিখকে, ইন্ডিভিজুয়াল কোনো তারিখকে নির্দেশ করে, সেগুলোকে আমরা বলি তারিখবাচক শব্দ। যেমন আমরা বললাম বাংলা মাসের নাম, একটু খেয়াল করি, বাংলা, বাংলা ভাষায়, বাংলা ভাষায় মাসের নাম, মাসের, মাসের, মাসের নাম বুঝালে, বাংলা ভাষায় কি বুঝালে? মাসের নাম বুঝায়, মাসের নাম বুঝায় এমন সকল, এমন সকল শব্দকে তারিখবাচক শব্দ বলে। তারিখবাচক কি বলে? শব্দ বলে। বাংলা, বাংলা ভাষায়, বাংলা ভাষায় মাসের নামের ক্ষেত্রে সেগুলো তারিখবাচক শব্দ বলে। যেমন আমরা বলি পহেলা, পহেলা বৈশাখ, আমরা বলি পহেলা বৈশাখ, কি বলি? পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। আমরা বলি দোসরা নভেম্বর, কি বলি? দোসরা নভেম্বর, দোসরা নভেম্বর, ঠিক আছে, দোসরা নভেম্বর। আমরা দোসরা নভেম্বর বলি পহেলা, পহেলা বৈশাখ। অথবা আমরা পহেলা বৈশাখকে আমরা কথাও লিখতে পারি পহেলা বৈশাখ। খেয়াল করেন, আমরা বলছি পহেলা বৈশাখ, দোসরা ফেব্রুয়ারি, দোসরা ফেব্রুয়ারি, দোসরা ফেব্রুয়ারি। অথবা আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি, মনে করেন এরকম বলতে পারি, আমরা বলতে পারি তেসরা, তেসরা, তেসরা মার্চ,
তেসরা মার্চ, অথবা আমরা বলতে পারি 5ই আগস্ট, 5ই আগস্ট, 5ই আগস্ট। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে কি বোঝায়? আমরা বলি 19শে নভেম্বর, 20শে নভেম্বর, আমরা বলি 20শে নভেম্বর, 20শে নভেম্বর। বিশে নভেম্বর আমরা বলি কি 20 নভেম্বর, 29শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, আমরা বলি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে তারিখবাচক। এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় তারিখবাচক। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কি পাইলাম? সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রথমে আমরা পাইলাম কি? প্রথমে আমরা পাইলাম যে গণনাবাচক। কি পাইলাম? অঙ্কবাচক। প্রথমে আমরা পাইলাম অঙ্কবাচক, যেখানে অঙ্ক সংখ্যাগুলো থাকে। এরপরে পাইলাম আমরা কি? এরপরে পাইলাম আমরা গণনাবাচক বা ক্রমবাচক, তারপর হচ্ছে ক্রমবাচক, গণনাবাচক বা পূরণবাচক, তারপর হচ্ছে ক্রমবাচক, তারপর হচ্ছে আমরা দেখতে পাইলাম পূরণবাচক, এরপর তারিখবাচক। একটু খেয়াল করি সবগুলো আমি একসাথে আবার একটু বুঝাই দেই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ইজিটা আমি বলে দিচ্ছি যে দেখেন, বলছি অঙ্কবাচক দিয়ে কি বোঝাবে? যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এরকম করে যত সংখ্যা খুশি আপনি বসান, এগুলো হচ্ছে অঙ্কবাচক। কোনো কিছু গণনা করা বা কোনো কিছু পরিমাপ করা, 1 কেজি 2 কেজি 1.5 কেজি 15 কেজি, ঠিক আছে, 1 মণ 2 মণ, হাফ কেজি, 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি, 1.5 15 1.5 2 2.5, এগুলো সবগুলো হচ্ছে পরিমাণবাচক। যেমন আমরা বললাম 1:15 বাজে, 1:15 বাজে, 1:30 বাজে, 2টা বাজে, তাহলে এগুলো হচ্ছে পরিমাণ। এগুলো কি? পরিমাণবাচক বা গণনাবাচক। এগুলো কি? গণনাবাচক বা পরিমাণবাচক। ক্রমবাচক কি? আমরা বললাম ক্রমবাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এগুলো কি আবার কি বলছে? এগুলোকে আবার পূরণবাচক বলে। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমরা এরকম করি না, এগুলোকে বলা হয় ক্রমবাচক বা পূরণবাচক। তারিখবাচক কি? তারিখবাচক হচ্ছে 1 ফেব্রুয়ারি, 1 মার্চ, হ্যাঁ, 1 মার্চ, 1 ফেব্রুয়ারি, 2রা মে, 4 আগস্ট, 5 ফেব্রুয়ারি, 6 আগস্ট, 21 ফেব্রুয়ারি, 7 মার্চ, ঠিক আছে, 15 আগস্ট, 5 জুলাই, ঠিক আছে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ। এগুলো কি বাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ। এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এরপর আমরা আসি, এখানে দেখেন আমরা একটা এক্সাম্পল নিলাম, সপ্তমতম। একটু খেয়াল করেন, সপ্তমতম। আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন এরকম করা থাকে, সপ্তমতম মানে কি? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন আসছে যে সপ্তমতম মানে কত? সপ্তমতম কত? এটা কি আসলে? সপ্তমতম মানে কি? আমরা যে বলছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একাদশ, দ্বাদশ, এরকম করে হচ্ছে সপ্তমতম। এগুলো কি? এখন আমরা আসছি সপ্তমতম। তাহলে সপ্তমতম কি হবে বলেন তো দেখি? সপ্তমতম কি হবে? সবাই একটু কমেন্ট করেন, সপ্তমতম কি হবে? সপ্তমতম দিয়ে কি বোঝায়? সপ্তমতম দিয়ে কি বোঝায় বলেন তো? সপ্তমতম দিয়ে কি বোঝায়? 70 বোঝায়। কি বোঝায়? 70 বোঝায়। কি বোঝায়? 70 বোঝায়। 70কে বোঝায়। সপ্তমতম দিয়ে কি বোঝায়? 70 বোঝায়। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে দেখেন, আমরা একটু আগে পড়ছিলাম যে 1, 2রা, 3রা, 4ঠা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের তারিখবাচক। কিন্তু আমরা বলছি হাফ কেজি, 2 কেজি, 1 কেজি, এগুলো হচ্ছে গণনাবাচক। কিন্তু যখন আমরা বলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, এগুলো হচ্ছে ক্রমবাচক। এগুলো কি? ক্রমবাচক। তাহলে পরীক্ষা যদি বলে যে সপ্তমতম এটা কোন বাচক, এটা কি হবে? এটা হবে ক্রমবাচক। এটা কি হবে? যদি বলতো এটা কোন বাচক, তাহলে এটা ক্রমবাচক। এটা কি বাচক? ক্রমবাচক শব্দ। এটা কি বাচক শব্দ? ক্রমবাচক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 70। ওকে, এরপর বলছে নিচের কোনটি তারিখবাচক শব্দ?
নিচের কোনটি তারিখবাচক শব্দ? সবাই একটু কমেন্ট করেন তো, নিচের কোনটি তারিখবাচক শব্দ? নিচের কোনটি তারিখবাচক শব্দ? নিচের কোনটি তারিখবাচক শব্দ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ পরীক্ষা প্রশ্নটা আসছে। নিচের কোনটি তারিখবাচক শব্দ? 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 বলেন তো নিচের কোনটি তারিখবাচক শব্দ? বলেন নিচের কোনটি তারিখবাচক শব্দ? নিচের কোনটি কিবাচক? তারিখবাচক শব্দ। সবাই একটু বলেন তো নিচের কোনটি তারিখবাচক শব্দ? নিচের কোনটি তারিখবাচক শব্দ? তাহলে এটা আসি, এখানে বলছে তারিখবাচক শব্দ বলতে আমরা কি বুঝাচ্ছি? যে কোনো তারিখ, নির্দিষ্ট তারিখকে বুঝাবে বা দিনকে বুঝাবে। নিচের কোনটি তারিখবাচক শব্দ? কি খেয়াল করি, তারিখবাচক শব্দ বলতে বলছি কোনো তারিখকে বোঝায়, নির্দিষ্ট তারিখকে বোঝায়। আমরা যেমন বলছিলাম, একটু আগে বলছিলাম 1 ফেব্রুয়ারি, 21শে মে, 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে আমাদের 4ই নভেম্বর, 7ই নভেম্বর, 4 আগস্ট, ঠিক আছে, 5ই আগস্ট। তাহলে এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে তারিখকে নির্দেশ করে। কি নির্দেশ করে? নির্দিষ্ট তারিখ নির্দেশ করে। তাহলে আমাকে মনে রাখতে হবে কোনো তারিখ বুঝালে, কি বুঝালে? তারিখ বুঝালে, যদি বুঝায় তারিখ বুঝায়, তাহলে আমাকে মনে রাখতে হবে যদি তারিখ বুঝায় এটা হচ্ছে আমাদের তারিখবাচক শব্দ। মনে করেন আমরা বলছি 1 ফেব্রুয়ারি, 1 মার্চ, 1 বৈশাখ, তাহলে এগুলো কি বুঝাচ্ছে? পহেলা। তাহলে পহেলা দিয়ে বুঝাচ্ছে মূলত নির্দিষ্ট একটা তারিখকে বুঝাচ্ছে। তাহলে মনে রাখতে হবে তারিখ বুঝালে সেটা কি হবে? সেটা হবে তারিখবাচক শব্দ। কোনো তারিখের নাম সংখ্যা নির্দেশ করলে সেটা হবে তারিখবাচক শব্দ। সেটা কি হবে? তারিখবাচক শব্দ। তাহলে আমরা দেখলাম যে এটা কি আছে, এখানে আছে নির্দিষ্ট তারিখ, তার মানে এটা তারিখবাচক শব্দ। এখানে কি আছে? প্রথম। একটু খেয়াল করি, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ক্রমবাচক। আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। বলছে একটা কি? একটা হচ্ছে অঙ্কবাচক। 1, 2, 3, 4, 5, 6 এগুলো কি? অঙ্কবাচক। বলছে একটি, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি এগুলো কি? গণনাবাচক। তাহলে আমাকে দেখতে হবে আগে অপশনগুলো, যদি আমাদের হুবহু যে পরীক্ষা প্রশ্ন এটাই আসবে আমি বলে দিব না, কোনোদিন আমি বলতে পারবো না এই প্রশ্ন হুবহু আসবে, কিন্তু আমি 4টা অপশন যদি ক্লিয়ারিফাই করে দিই, একদম ক্লিয়ার ভাঙা বুঝাই দিই, তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা। যেমন দেখো একটি, তার মানে 1টি, 2টি, 3টি এগুলো কি? পরিমাণ। বলছে কয় কেজি? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 9 কেজি, 1 মণ, 2 মণ, 6 মণ, 2.5 কেজি, ঠিক আছে। বলছে 1টা, 1.5টা, 1.5টা, 2টা, 2.5টা, 9টা এগুলো কি? এগুলো হচ্ছে গণনা। এগুলো কি? গণনা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গণনাবাচক। এগুলো কি? গণনাবাচক। কিন্তু আমাকে প্রশ্নে আসছে তারিখবাচক, তার মানে এটা অপশন রাইট অ্যান্সার নয়। এরপর আসতে হবে 1। তাহলে 1 কি? 1, 2, 3, 4, 5, 6 এগুলো কি? এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো অঙ্কবাচক। এগুলো কি? অঙ্কবাচক। এগুলো কি? অঙ্কবাচক। এগুলো হচ্ছে অঙ্কবাচক। এর পাশে প্রথম, বলছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো কি? এগুলো হচ্ছে ক্রমবাচক। এগুলো কি? ক্রমবাচক। ক্রমবাচক। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে, আমাদের এই সংখ্যা পদ্ধতিতে আছে 4টা নিয়ম। তাহলে 4টার মধ্যে আমরা 3টা বইলা ফেলছি, আর বাকি আছে কি? বাকি আছে পহেলা। তার মানে পহেলা কি হবে? পহেলা অফকোর্স হবে একটা তারিখবাচক শব্দ। অফকোর্স এটা একটা তারিখবাচক শব্দ। আমি চেষ্টা করেছি ক্লাসে বিশ্লেষণধর্মী ক্লাস নেওয়ার, যেখান থেকে আমার হুবহু প্রশ্ন কমন না আসলেও যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে তোমরা পরীক্ষা প্রশ্ন কমন পাবা। ইভেন নার্সিংয়ে এই 2টা টপিক্স থেকে একদম ইজিলি 2টা নাম্বার ক্যারি করা সম্ভব। আমি যে 2টা টপিক্স পড়ালাম এখান থেকে তুমি যদি একটু চেষ্টা করো, বাসায় একটু এফোর্ট দাও, আমার ক্লাসটা একটু নোট করো, সুন্দর করে ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি 2 নাম্বার পাওয়া সম্ভব। তো আমি আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। আর তোমরা সবাই যারা নার্সিংয়ের প্রস্তুতি নিবা, সবাই একবার হলেও আমাদের এই এক্সাম ব্যাচ সম্পর্কে তোমরা একটু ধারণা নিবে। তোমরা যদি চাও যে ফ্রি আমি এক্সামগুলো দিয়ে দেখবো এই এক্সামগুলো কীরকম, তোমরা কিন্তু আমাদের এই আমার স্কুলের এই ওয়েবসাইটে আসতে পারো, www.amarschool.com.bd। এই ওয়েবসাইটে এসে তুমি ফ্রি এক্সামগুলো দাও। তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে অফকোর্স আমাদের এই আমার স্কুল অফিসিয়াল ফেসবুক পেজে নক দাও, ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি তোমাকে সর্বক্ষণিক সহযোগিতা করবে। তো আমাদের এখানে মেডিফাই আছে, তারপর বিএসসি নার্সিং আছে এবং ডিপ্লোমা নার্সিং, সব জায়গায় তুমি 168টি পরীক্ষা দিয়ে নিজেকে কিন্তু যাচাই করে নিতে পারবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। আমার স্কুলের সঙ্গেই থাকো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন সার্থক হবে আমার স্কুলের সাথেই। আল্লাহ হাফেজ।
আর আরেকটা কথা, তোমাদের অনেক শিক্ষার্থীরা আছো যে ভাইয়া পরীক্ষার তো ডেট দিয়ে দিছে, এখন আমরা এই পরীক্ষাগুলো কিভাবে দিব। তোমাদেরকে আমি বলছি তোমরা কিন্তু চাইলে এই পরীক্ষাগুলো ওয়েবসাইটে এসে পরীক্ষাগুলো দিতে পারবে। পরীক্ষাগুলো পালাক্রমে থাকবে, তুমি যে টপিক্সের ক্লাস করবা সেই টপিক্সের পরীক্ষাগুলো এসে এখানে টপিক বেস পরীক্ষা থাকবে, টপিক্স বেস এক্সাম। যেমন আমি আজকে উচ্চারণ পড়াইছি, তুমি উচ্চারণে তুমি একটা এক্সাম দিবা, তো তুমি উচ্চারণ নিজেকে যাচাই করবা কীভাবে, এখানে এক্সাম দিতে পারবা। যেমন আমি বচন আজকে পড়াইলাম, এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি বচন বাসায় পড়ছি, এখন বচন আমি আবার এক্সাম দিতে চাই, তাহলে বচন এক্সামটা কীভাবে দিবা, এখানে টপিক বেস এক্সামগুলো দিতে পারবা। আবার অনেক শিক্ষার্থী আছে যে না ভাই আমি র্যান্ডমলি একটা মডেল টেস্ট আকারে পরীক্ষা দিব, তাহলে তুমি কি করতে পারবা, এখানে কিন্তু মডেল টেস্ট আকারে পরীক্ষা দিতে পারবা। মূলত এখানে 168টি এক্সাম তোমাকে এমনভাবে সাজিয়ে দেওয়া আছে যেন তুমি চাইলেই প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং মডেল টেস্ট আকারে পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে, তো সবাই এই একবার হলেও যারা নার্সিংয়ের ভর্তি পরীক্ষা দিবে একবার হলেও আমাদের এই আমার স্কুলের কোর্সটি সম্পর্কে একটু জানবে। কীভাবে জানবে, আমাদের এই আমার স্কুলের ওয়েবসাইটে আসবে অথবা আমার স্কুল ফেসবুক পেজে এসে কিন্তু তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। সময় কিন্তু বেশি নেই, এখনই গুছিয়ে প্রস্তুতি নাও, আর গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য একবার হলেও আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। ওকে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।